হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো আমার সাথে। আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করব সেগুলো হলো অংশীদারি কারবারের 9-এর দাগের, 10-এর দাগের, 11 আর 12-এর দাগের। তো আজকে আমরা এই 4টা অঙ্ক করব, ঠিক আছে? আর তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো 1 থেকে 8 পর্যন্ত, তাহলে তোমরা সেই অঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? কারণ আগের অঙ্কগুলো না দেখলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না। তো আগের অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্ক করি। 9-এর দাগে দেখি কি বলছে, ঠিক আছে? তো 9-এর দাগের অঙ্ক করার আগে আমি তোমাদের দুটো কথা বলে নিই, ঠিক আছে? তো আগে যেই অঙ্কগুলো আমরা করে এসেছি সেটা হলো মূলধনের অনুপাতে ভাগ করেছিলাম, ঠিক আছে? তো এইবার যেই অঙ্কগুলো আমরা করব সেগুলো হলো মিশ্র অনুপাতে আমরা ভাগ করব, ঠিক আছে? তো মিশ্র অনুপাতটা আশা করি তোমরা কেউ জানো না। তো 9-এর দাগের অঙ্কটা হলো মিশ্র অনুপাতে করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের বলে দিই যে মিশ্র অনুপাতটা কি, ঠিক আছে? তো চলো একবার তোমরা আমার সাথে দেখো বোর্ডে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে এ, মনে করো এ হলো একটি জামার দোকান। কিসের দোকান? জামার দোকান। জামার দোকান, ঠিক আছে? তো এ হলো একটা জামার দোকানদার। এবার এ কি করলো, একটা দোকান খুলেছে, 1 লাখ টাকা দিয়ে একটা দোকান খুলেছে, ঠিক আছে? এবার দোকানে 1 লাখ টাকায় কি অজস্র জামা কাপড় আসবে, তাহলে ঠিক আছে জামা কাপড় এলো। এইবার কি করলো, সে 1 বছর ধরে ব্যবসা করলো। 1 বছর ধরে ব্যবসা করলো। এবার ব্যবসা করার পর সে দেখতে পেলো যে বছরে তার 10,000 টাকা লাভ হয়। কত টাকা? 10,000 টাকা লাভ হয়। এবার তোমরাই বলো, এ মনে করো একটা ব্যবসা করছে, সেটা হলো জামার দোকানের একটা ব্যবসা করছে। এবার সে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে? ইনভেস্ট করে সে বছরে কত লাভ করলো? লাভ হচ্ছে তার 10,000 টাকা, ঠিক আছে? এবার যে এই যে 10,000 টাকাটা লাভ করলো বছরে, সে 12 মাসে 10,000 টাকা লাভ করলো। এবার 10,000 টাকা দিয়ে তার কি 12 মাস সংসার চলবে? তাহলে চলবে না। মানে এ এবার চিন্তা ভাবনা করলো যে আমি এই যে 10,000 টাকাটা, এটা তো আমার বছরে লাভ হতো, মানে 12 মাসে লাভ হতো, তাই তো? 12 মাসে লাভ হতো। এবার এ চিন্তা করলো এই যে 10,000 টাকাটা লাভ হয়, এই লাভটাকে সে 1 মাসে নিয়ে আসবে। কি করবে? 1 মাসে লাভ করবে। তো 1 মাসে যখন তাকে 10,000 টাকা লাভ করতে হবে, তাহলে কি করতে হবে? তখন তাকে এই যে যে ইনভেস্টটা করছিল, সে 1 লাখ টাকা যে ইনভেস্ট করছিল, এই ইনভেস্টটাকে তাকে 12 গুণ করতে, তাহলে তাকে কত লাখ টাকা ইনভেস্ট করতে হবে? 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে এই যে জামার দোকান খুলে সে যদি বছরে 12 লাখ টাকা ইনভেস্ট করে, তখন সে মাসে গিয়ে কত? 10,000 টাকা লাভ করবে। তাহলে এই যে এইরকম টাইপের অঙ্কগুলো যখন কোনো ব্যক্তি, ঠিক আছে, একটা ব্যবসা করছে, ব্যবসা করায় তার বছরে যা লাভ হচ্ছে, সেই লাভটাকে সে যদি 1 মাসে লাভ করতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে সে যেই পরিমাণ মূলধন ব্যবসায় ইনভেস্ট করেছে, মানে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, তাকে সেটা 12 দিয়ে গুণ করতে হবে। গুণ করে তার ইনভেস্টটা কত আসবে? 12 লাখ টাকা। তাহলে 12 লাখ টাকা সে যখন ইনভেস্ট করবে, তখন তার মাসে ইনকাম কত হবে? 10,000 টাকা হবে, ঠিক আছে? আর সে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে তার বছরে লাভ কত হতো? 10,000 টাকা। যখনই সে নিজের ইনকামটাকে বাড়ানোর জন্য কিছু একটা করতে যাবে, তখনই তাকে কি করতে হবে? তার যে ইনভেস্টমেন্ট আছে, এই যে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টটাকে তাকে 12 লাখ টাকা করলে তার সে মাসে তখন 10,000 টাকা ইনকাম করবে। আশা করি এতটুকু বোঝা গেল। এই যে এইরকম টাইপের যখন কোনো ব্যক্তি 12 মাসের লাভকে 1 মাসে কনভার্ট করতে যাবে, তখন আমরা এই রকমের অঙ্কগুলোকে কি বলবো? মিশ্র অংশীদারি কারবার বলবো। কি বলবো? মিশ্র আংশী অংশীদারি কারবার করব, ঠিক আছে? কারবার। এইবার কথা হলো যে এই যে মিশ্র অংশীদারি কারবারগুলো আমরা বুঝবো কি করে যে কোন অঙ্কের মধ্যে মিশ্র অংশীদারি কারবার হবে আর কোন অঙ্কের মধ্যে মূলধনের অনুপাতের কারবার হবে, ঠিক আছে? এটা আমরা কি করে বুঝবো? তাহলে চলো এবার তোমরা দেখবে প্রশ্নে বইয়ে অঙ্কের মধ্যে, যখন কোনো অঙ্কের মধ্যে থাকবে যে দুই বন্ধু মিলে একটা ব্যবসা করছে, ঠিক আছে? ব্যবসা করার পরে যে দুইজনেই তো কিছু কিছু টাকা করে ইনভেস্ট করলো, ঠিক আছে? মনে করো দুই বন্ধু ব্যবসা করছে, একজন মনে করো 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়েছে, আর একজন মনে করো 1.5 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে? তো 1.5 লাখ টাকা দিয়েছে। এইবার কি করলো যে এই ব্যক্তি হলো বি, ঠিক আছে? এবার এই ব্যক্তি কি করলো যে 4 মাস পরে সে আবার 10,000 টাকা দিল ব্যবসার মধ্যে, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন আমরা এই যে মিশ্র অংশীদারি কারবারে হিসাবে অঙ্কটাকে করব, ঠিক আছে? তাহলে যখন কোনো ব্যক্তি ব্যবসার 4 মাস পরে হোক, 5 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 7 মাস পরে হোক, যখন কোনো মূলধন ব্যবসার মধ্যে আরো যোগ করবে, বা কোনো ব্যক্তি ব্যবসা থেকে কিছু টাকা তুলে নেবে, ঠিক আছে? আবার যখন মনে করো দুই বন্ধু ব্যবসা করছে, মনে করো এ আর বি ব্যবসা করছে, আবার এক বন্ধু সি এসে কি করলো, আমিও তোদের ব্যবসায় যোগদান করব, এইরকম প্রশ্নে যখন থাকবে,
তখন আমরা কি করব, অঙ্কটাকে মিশ্র অংশীদারি কারবারের হিসাবে আমরা অঙ্কটাকে করব। ঠিক আছে, তো আশা করি এতটুকু বোঝা গেল। তো তোমরা ভালো করে আরেকবার শুনে নাও যে কখন আমরা মিশ্র অংশীদারি কারবার করব। ঠিক আছে, যখন কোনো প্রশ্নের মধ্যে দেখবে যে 2 বন্ধু বা 3 বন্ধু বা 4 বন্ধু মিলে ব্যবসা করছে, ব্যবসা করার 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে কোনো বন্ধু কি করলো যে ব্যবসায় আরো কিছু টাকা দিল, দিয়ে কি করলো ব্যবসাটাকে তার বাড়াতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বা কোনো বন্ধুর এমন হলো যে সে ব্যবসায় যে টাকাটা দিয়েছে সেই টাকা থেকে কিছু টাকা আবার তুলে নেবে। তো এইরকম ক্ষেত্রে আবার দেখবে 2 বন্ধু মিলে ব্যবসা করছে, তৃতীয় এক বন্ধু এসে বছরের মাঝখানে এসে ব্যবসায় যোগদান করলো। তো এই রকম যখন কোনো প্রশ্নের মধ্যে থাকবে তখন আমরা সেই অঙ্কগুলোকে মিশ্র অংশীদারির কারবারের হিসাবে অঙ্কটাকে করব। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটাকে তোমরা বুঝতে পারলে। তো চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, দেখি যে 9 দাগের অঙ্কটা কি বলেছে। তোমরা একবার বইয়ের প্রশ্নটা দেখো কি বলছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা তাদের লাভ হলে কে কত লভ্যাংশ পাবে হিসাব করি। তো এখানে তোমরা দেখো যে 2 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, তো ব্যবসা শুরু করার পরে কি করলো, প্রদীপবাবু 5 মাস পরে আরো 4,000 টাকা মূলধন ব্যবসার মধ্যে যোগ করেছে। ঠিক আছে, এবার দেখো মূলধন যোগ করার পরে বছরের শেষে তাদের লাভ হয়েছে 27,116 টাকা। ঠিক আছে, তো এই যে এইরকম দেখো প্রদীপবাবু কি করলো, 5 মাস পরে ব্যবসায় 4,000 টাকা যোগ করলো। ঠিক আছে, তো এই রকম যখনই থাকবে তখন আমরা কি করব, যে মিশ্র অংশীদারি কারবারে আমরা অঙ্কগুলোকে করব। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, যে 12 মাসের লাভ 1 মাসে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। আচ্ছা তোমরা এখানে দেখো যে প্রদীপবাবু কত টাকা ইনভেস্ট করেছে ব্যবসায়, 24,000 টাকা। ঠিক আছে, আর আমিনা বিবি কত টাকা করেছে, 30,000 টাকা। এইবার কি করলো প্রদীপবাবু 5 মাস পরে কি করলো, আবার 4,000 টাকা ব্যবসায় দিল। ঠিক আছে, তাহলে 5 মাস পরে যদি 4,000 টাকা ব্যবসায় দেয়, তাহলে এই যে 4,000 টাকাটা তোমরা বলো এই টাকাটা ব্যবসায় কত মাস খেটেছিল, তাহলে এটা কি করে বের করব, 12 মাইনাস 5। তাহলে 12 মাইনাস 5 করলে কত হবে, এটা 7। তাহলে এই যে 7 মাস ধরে টাকাটা এই 4,000 টাকাটা ব্যবসায় তারা খেটেছিল, মানে ব্যবসায় ইনভেস্ট হয়েছে। তো যখন ইনভেস্ট হবে ব্যবসাটা, তারপরেই তো তার সেখান থেকে আমরা সুদ যেটা পাবো সেটা আমরা ভাগ করে নেব। তো প্রদীপবাবুর এই 4,000 টাকাটা 7 মাস ধরে এই ব্যবসায় তাদের ইনভেস্ট হয়েছে। ঠিক আছে, ইনভেস্ট হওয়ার পরে এবার তারা বছরের শেষে কত টাকা লাভ পেয়েছে, দেখো বলেছে 27,716 টাকা এই টাকাটা লাভ হয়েছে। এবার এই টাকাটাকে কি এরা ভাগ করে নেবে, তারপরে কে কত টাকা পাবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটাকে করে নিই। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লেখো যে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে প্রদীপবাবুর প্রয়োজনীয় মূলধন হবে। তাহলে আমরা ফার্স্টে প্রদীপবাবুর মূলধনটা বের করি। এবার কি তার ব্যবসায় কত, প্রথমে সে কত 24,000 টাকা দিয়েছে, তাহলে 24,000 ইন্টু এই যে 24,000 টাকাটা, এটা কি 12 মাস কেটেছে, কারণ কি আমরা 12 মাসের লাভ 1 মাসে বের করব, তাহলে কি এটাকে 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইবারে কি করেছে, তার এই যে 4,000 টাকাটা কি ব্যবসায় সে আবার দিয়েছে, তাহলে এটা কি করব 4,000 লিখবো এখানে। ঠিক আছে, এই যে 4,000 টাকাটা, এই টাকাটা কত মাস কেটেছে, 7 মাস কেটেছে, তাহলে এটা কি করব 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইবার এখানে কি করব, দেখো তোমরা যে প্রদীপবাবু কি করেছে, যে 5 মাস পরে টাকাটা দিয়েছে। এবার কি ব্যবসায় যখন আমরা টাকাটা দেই তখন কি হবে, এটা যোগ হবে, আর ব্যবসায় থেকে যখন আমরা টাকাটা তুলে নেবো তখন কি হবে, মাইনাস হবে। তাহলে এতটুকু তোমরা মনে রাখবে যে ব্যবসায় যখন আমরা টাকাটা দেবো তখন সেটা যোগ হবে, আর যখন আমরা ব্যবসা থেকে টাকাটা তুলে নেবো তখন সেটা কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে চলো এই ক্যালকুলেশনটাকে আমরা করে নিই। তাহলে এটাকে যদি আমি গুণ করি 12 দিয়ে, 4 বারং কত 48-এর 8, হাতে কত থাকে 4। ঠিক আছে, 12 দোকানে 24, 24 আর 4 যোগ করলে কত হয় 28। ঠিক আছে, এবার 28-এর পরে দেখো 1টা 2টো 3টে, তাহলে আমি এখানে 3টে শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার এখানে যে যোগ চিহ্নের জন্য আমি এখানে যোগ চিহ্ন দিলাম। এবার এটা দিয়ে যদি গুণ করি 4 7টা 28। ঠিক আছে, 28-এর পরে 3টা শূন্য হবে। ঠিক আছে, এবার এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হবে, দেখো 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে। ঠিক আছে, আমি এখানে 3টা শূন্য ফার্স্টে বসিয়ে দিলাম। এইবার দেখো এই 8 আর এই 8 নিব, 8 8 কত হয়, যোগ করলে 16, 16 6, হাতে কত থাকে 1। ঠিক আছে, এবার দেখো এই 2 আর এই 8 নেবো, তাহলে 8 আর 2 কত হয় 10, এই যে হাতের 1, তাহলে কত 11-এর 1, হাতে কত থাকে 1। ঠিক আছে, এবার এখানে কত আছে 2
আর এই যে এক যোগ করবো তাহলে কত হবে এটা, তাহলে যোগ করলে কত হয় 3,16,000। তাহলে এই টাকাটা আমার বেরোলো। তাহলে এই টাকাটা আমার বেরোলো যে 3,16,000 টাকা। তাহলে প্রদীপ বাবুকে যদি 12 মাসের লাভ 1 মাসে পেতে হয় তাহলে তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? 3,16,000 টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করব? আমিনা বিবিরটা বের করব। তাহলে ঠিক এই একইভাবে লিখবো যে 12 মাসের, তোমরাও লিখে ফেলো, যে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন হবে, ঠিক আছে, মূলধন হবে। তো এই লেখাটা কিন্তু তোমাদের লিখতেই হবে, ঠিক আছে। তো প্রয়োজনীয় মূলধন হবে, কি করে বের করবো? তো আমিনা বিবি কত টাকা ইনভেস্ট করেছে? এই যে 30,000 টাকা। তাহলে এখানে আমি কি লিখবো? 30,000, তাই তো। এইবার কি আমিনা বিবিও 12 মাসের লাভ 1 মাসে পেতে হবে, তাহলে এটা কি করবো? আমি 12 দিয়ে গুণ করবো, তাই তো। তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 3 × 12 = 36, ঠিক আছে। এবার কয়টা শূন্য হবে? 1টা 2টো 3টে 4টা, তাহলে আমি এখানে 4টা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা কত আসলো? 3,60,000 টাকা। তাহলে আমিনা বিবিকে কত টাকা ইনভেস্ট করতে হবে? 3,60,000 টাকা, ঠিক আছে। তাহলে দুজনের মূলধনের অনুপাতটা আমরা করে ফেলি। কি করে লিখবো এটা? যে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত হবে। তাহলে মূলধনের অনুপাতটা আমরা কি করে বের করব? তাহলে এটা ফার্স্টে আমরা লিখে নিই, 3,16,000, তারপরে হলো 3টা শূন্য ইস্টু অনুপাত দিতে হয়, এবার কত? 3,60,000, 3টা শূন্য, ঠিক আছে। এবার কি করবো? কাটাকাটি করবো। দেখো 1টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য, 1টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য, তাহলে পরে কি থাকে? দেখো 316:360, ঠিক আছে। এইবার কি করবো? দেখো তো এটাকে ভাগ যায়, ঠিক আছে। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 316/4, ঠিক আছে। 4×7 = 28, ঠিক আছে। এবার 31-এর থেকে 28 বিয়োগ করলে হয় 3, আর এটা কত হয়? নামবে 6, তাহলে কত? 4×9 = 36, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 79, ঠিক আছে। তাহলে এবার কত হবে? 360কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4×9 = 36, ঠিক আছে। একটা শূন্য নামলো, তাহলে এটা কত? 90। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে কত হবে? এটা 79:90, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তাদের মূলধনের অনুপাতটা কত বেরোলো? এই যে 79 আর 90, ঠিক আছে। এইবার আমরা কি করব? যে কে কত টাকা লাভ পেয়েছে সেটা আমরা বের করব। তাহলে চলো বের করে ফেলি। তাহলে এখানে আমরা লিখব যে প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? প্রদীপ বাবুর লভ্যাংশ, তারা লাভ কত করেছে? এই যে এই টাকাটা লাভ করেছে 27,716 টাকা, ঠিক আছে। এবার প্রদীপ বাবুর কোনটা? এটা, তাহলে 79 বাই কত? এই দুটো যোগ করলে কত হবে বলো তো? 90 আর হলো 79 যদি যোগ করি তাহলে কত হবে? এটা হবে 9, আর এটা কত হবে? 16, তাই তো। তাহলে কত হবে? 169। এইবার আমাদের কি করতে হবে? এটা দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে চলো এটা দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করে দেখি কত আসে, ঠিক আছে। তো আমি এটাও মুছে দিচ্ছি সব, ঠিক আছে। এখানে কত হবে? 27716 ভাগ কত? 169, ঠিক আছে। যদি ভাগ করি তাহলে কত হবে? তাহলে 169কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 169। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে 17 থেকে যদি 9 যায়, 9 বিয়োগ করি তাহলে কত হবে? 8। এবার এই একটা কত? এখানে নেমে চলে আসবে, তাহলে কত হবে? 0, এখানে কত হবে? 108, ঠিক আছে। তো এই একটাকে আমি আবার এখানে নামিয়ে নিলাম, ঠিক আছে। 169কে আবার কত দিয়ে ভাগ করবো? যদি 169কে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6×9 = 54, 54 4, হাতে কত থাকে? 5, ঠিক আছে। 6 6 36, আর 5 করলে হয় 41, 41-এর 1 হাতে থাকে 4, ঠিক আছে। 6 আর 4 করলে হলো 10, তাহলে এটাখানে আমি 6 দিয়ে করে নিই তাহলে কত হবে? 10 14, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? এই একটাকে 11 ধরবো, 11 থেকে 4 গেলে কত হবে? 7, ঠিক আছে। এই 8-এর এখানে 1 আর একটা 1 যোগ হবে, তাহলে কত হবে? 6। এগুলো তো সব শূন্য 1 মিলে গেছে। এবার এই 6টা নামাবো, তাহলে 6টা নামালাম, ঠিক আছে। এবার তোমরা দেখো 169, এই 169কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? দেখো তো, 4×9
36-এর 6 হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 করলে কত হয় 27, ঠিক আছে, হাতে কত থাকে 2, 4 অক্ষে 4 আর 2 যোগ করলে কত হয় 6, ঠিক আছে। তাহলে দেখো মিলে গেছে। তাহলে এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত 676, ঠিক আছে। তাহলে দেখো মিলে গেছে। তাহলে চলো আমরা এটা দিয়ে এটাকে কাটি। দেখো এটা 169 অক্ষে 169 আর এটা আমরা কি ভাগ করলাম, ভাগ করে কত বেরিয়েছে আমাদের 164। তাহলে এটা আমরা কেটে দিই 164, ঠিক আছে। এবার 164 কে 79 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে চলো গুণ করি 164 আর কত 79, ঠিক আছে। তাহলে এবার কি হবে 4 নং কত 36, 36-এর 6 হাতে কত থাকে 3, 6 নং কত 54, 54 আর 3 কত 57, 57 7 হাতে কত থাকে 5, ঠিক আছে। আর 9 অক্ষে 9, 9 আর 5 কত হয় 14, ঠিক আছে। এবার আমরা কি করব নিচে একটা কাটা দিব, ঠিক আছে। এবার কি 7 দিয়ে এটাকে গুণ করব, 4 7 কত 28-এর 8 হাতে কত থাকে 2, ঠিক আছে। আর 6 7 কত 42, 42 আর 2 কত 44, 44-এর 4 হাতে কত থাকে 4, ঠিক আছে। আর 7 অক্ষে 7 আর 7 আর 4 যোগ করলে কত হয় 11, ঠিক আছে। তাহলে এটাকে যদি এবার আমি যোগ করি তাহলে কত হবে 6, ঠিক আছে। 8 আর 7 যোগ করলে হয় 15, 15-এর 5 হাতে কত থাকে 1। এবার এখানে দেখো 4 আর 4 যোগ করলে কত হয় 8 আর এই যে হাতের 1 আর ছিল হাতের 1 হলো 9, ঠিক আছে। এবার দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, এটা হলো 1, তাহলে কত হলো 12,956। তাহলে এটা উত্তর হবে 12,956 টাকা, ঠিক আছে। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ কত বের হলো 12,956 টাকা, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে আমিনা বিবিরটা বের করতে হবে। তাহলে চলো লিখি যে আমিনা বিবির, আমিনা, তাই তো, আমিনা বিবির লভ্যাংশ। তাহলে আমিনা বিবির লভ্যাংশটা কত এটা লিখে নেব। প্রথমে যা লাভ হয়েছে 27,716 ইন্টু আমিনা বিবির অনুপাত কত উপরে কত হবে 90, তাহলে উপরে আমরা দিয়ে দিলাম 90 আর নিচে কত হবে 169, কারণ এটা যোগ করে আসছে। তাহলে এবার এটাকে যদি কাটি তাহলে এই যে কাটলাম 1 দিয়ে, এই যে ভাগ করার পরে কত এসছে 164, তাহলে এটা লিখে দিই 164, ঠিক আছে। এবার 164 কে যদি আমরা 90 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো যদি আমি এখানে গুণ করি 164 কে যদি 90 তো না 9 দিয়ে গুণ করি পরে শূন্য বসিয়ে দেবো, তাহলে কত হবে 4 নং কত হয় 36, 36-এর 6 হাতে কত থাকে 3, 6 নং কত 54, 54 আর 3 যোগ করলে 57, 57 7 হাতে কত থাকে 5, ঠিক আছে। আর হলো 9 অক্ষে 9, 9 আর 5 কত হয় 14, ঠিক আছে। আর এই দেখো আমাদের 90 দিয়ে গুণ করতে হবে, তাহলে পরে একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কত হবে 14,760 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা দেখো যে এটা কত বেরোলো 14,760 টাকা। তাহলে আমিনা বিবির লভ্যাংশ কত হলো 14,760 টাকা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এটাই আমাদের বের করতে বলেছে যে প্রদীপবাবুর লভ্যাংশ আর আমিনা বিবির লভ্যাংশ কত হবে, ঠিক আছে। তো আশা করি মিশ্র অংশীদারি কারবারের অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে। তো চলো আমরা এবার পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এবার তোমরা 10-এর দাগের অঙ্কটা দেখো বইয়ে কি বলছে। দেখো বলেছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা ব্যবসায় দিল, ঠিক আছে। কিন্তু কাবেরী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করে দেখি। তাহলে চলো অঙ্কটাকে একবার বুঝে নিই আমরা সহজে যে কি বলেছে প্রশ্নে। যে নিয়ামত চাচা ও কাবেরী দিদি একটা ব্যবসা শুরু করেছে যৌথভাবে। তো ব্যবসা শুরু করার জন্য তো আমাদের ইনভেস্টমেন্টের দরকার, মানে টাকার দরকার। তো নিয়ামত চাচা দিয়েছে 30,000 টাকা আর কাবেরী দিদি কত টাকা দিয়েছে 50,000 টাকা, ঠিক আছে। এইবার দেখো প্রশ্নে কি বলেছে যে 6 মাস পরে নিয়ামত চাচা কি করলো আবার কত 40,000 টাকা দিয়েছে ব্যবসায়। কত টাকা দিয়েছে 40,000 টাকা ব্যবসায় দিয়েছে। কিন্তু কাবেরী দিদি কি করলো তার ব্যক্তিগত কারণে 10,000 টাকা কি করলো তুলে নিল, 10,000 টাকা তুলে নিল। তাহলে 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা দিল আর কাবেরী দিদি কি করলো 10,000 টাকা ব্যবসা থেকে তুলে নিল, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এইবার কি বলেছে বছরের শেষে তাদের লাভ হয়েছে 19,000 টাকা, ঠিক আছে। এইবার আমাদের প্রশ্নে বলেছে যে এই 19,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে। তাহলে আমি কি বলেছিলাম যদি কোনো অঙ্কের মধ্যে যদি কেউ টাকা দেয় ব্যবসার মধ্যে বা ব্যবসা থেকে তুলে নেয় তাহলে আমরা কি করব মিশ্র অংশীদারি কারবারের হিসাবে করব অঙ্কগুলোকে, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে যে 12 মাসের লাভ আমাদের 1 মাসে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যে এই যে 40,000 টাকাটা নিয়ামত চাচা যে দিয়েছে এটা ক মাস পরে দিয়েছে
6 মাস পরে দিয়েছে, তাই তো 6 মাস পরে দিয়েছে। তো 6 মাস পরে যদি দিয়ে থাকে তো এই 40,000 টাকাটা ব্যবসায়ী আর কতদিন খেটেছে, তাহলে আমরা কি করব 12 - 6, তাহলে কি 6 মাস। 6 মাস এই টাকাটা খেটেছে, এই যে 40,000 টাকাটা কি 6 মাস ব্যবসায় খেটেছে। এইবার কাবেরী দিদি কি করলো, তার খুব দরকার ছিল পার্সোনাল কারণে, সে কি করলো 10,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। তাহলে আমরা কি করব এখানে, যে 12 মাসের লাভ 1 মাসে বের করব। তাহলে চলো বের করে ফেলি। তাহলে তোমরা লেখো এখানে যে 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন হবে কত হবে, মূলধনটাকে আমরা বের করে ফেলি। তাহলে নিয়ামত চাচা কত টাকা দিয়েছিল প্রথমে ব্যবসা শুরুতে, 30,000 টাকা দিয়েছে। তাহলে 30,000 টাকাটা কি 12 মাস কেটেছে, তাই তো। তাহলে আমরা কি করব 30,000 টাকাটাকে 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইবার কি করলো ব্যবসার মাঝখানে 6 মাস পরে আবার সে 40,000 টাকা দিয়েছে, তাই তো। তাহলে 40,000 টাকাটা কয় মাস কেটেছে ব্যবসায়, 6 মাস কেটেছে। তাহলে যেহেতু ব্যবসায় টাকা দিয়েছে তাহলে কি হবে, এটা যোগ হবে। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে কত 3 × 36, তাহলে 36 লিখে ফেলি। আর এখানে কয়টা 4টা শূন্য হবে, তাই তো। তাহলে 1টা 2টা 3টা 4টা শূন্য দিয়ে দিলাম। আর এখানে কি হবে 4 × 6 = 24, 24-এর পরে কয়টা 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা শূন্য দিয়ে দিলাম, তাই তো। এইবার দেখো এটাকে যদি আমি যোগ করি তাহলে কত, এটা 2,40,000 টাকা আর কত 3,60,000 টাকা। তাহলে এটাকে যদি আমি যোগ করি, এখানে করি যোগটা, ঠিক আছে। তো যোগ করি তাহলে 2,40,000 আর 3,60,000 দিলে কত হবে 40,000, আর এখানে কত 60,000 দিলে কত হবে 4 লাখ, আর 2 লাখ কত 6 লাখ, তাহলে 6 লাখ হবে। তাহলে 5টা শূন্য হবে 2টা 3টা 4টা 5টা। তাহলে তোমরা দেখো নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন কত হবে 6 লাখ টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করব করবী দিদিরটা বের করব। তাহলে লিখে ফেলি এখানে 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে করবী দিদির প্রয়োজনীয় মূলধন হবে, এটা বের করে ফেলি। এটাকে মুছে দিই, ঠিক আছে, এগুলোকে মুছে দিচ্ছি আমি। প্রয়োজনীয় মূলধন হবে, কাবেরী দিদি ব্যবসা শুরুতে কত টাকা দিয়েছিল 50,000 টাকা দিয়েছে। তাহলে 50,000 টাকাটা কি হবে 12 দিয়ে গুণ হবে, তাই তো। এইবার কি করেছে পার্সোনাল কারণে কি সে 10,000 টাকা তুলে নিয়েছে 6 মাস পরে। তাহলে এই 10,000 টাকাটা তুলে নিয়েছে কত 6 মাস পরে। তাহলে এই 10,000 টাকাটা খেটেছে কত 6 মাস। তাহলে যেহেতু তুলে নিয়েছে ব্যবসা থেকে তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে চলো এটাকে এবার করে ফেলি ক্যালকুলেশনটা আমরা। 5 বারং কত হয় 60, ঠিক আছে। তারপরে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টা শূন্য দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তাহলে এটা কত হলো 6 লাখ হলো। এবার বিয়োগ করি, এবার কত 6 অক্ষে 6, এবার কয়টা শূন্য আছে 1টা 2টো 3টে 4টা, 1টা 2টো 3টে 4টা, তাহলে এটা কত হলো 60,000। তাহলে তোমরা দেখো এখানে 6 লাখ থেকে যদি আমি 60,000 টাকা বিয়োগ করি তাহলে কত হবে 5,40,000 টাকা, ঠিক আছে। তাহলে করবী দিদির প্রয়োজনীয় মূলধন কত 5,40,000 টাকা। এইবার আমরা কি করব, এইবার আমরা দুইজনের মূলধনের অনুপাতটা বের করব। তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি যে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত দেখো এখানে নিয়ামত চাচার কত 6 লাখ, তাহলে 6 লাখ দিয়ে দিলাম, 5টা শূন্য হবে, তোমরাও দিয়ে দাও গুনে গুনে 5টা শূন্য, 6 লাখে 5টা শূন্য হবে। আর এখানে কত 5,40,000, এই যে 5,40,000, ঠিক আছে। এইবার এখানে দেখো কয়টা শূন্য কাটা যায় 4টা শূন্য, তাহলে 1টা শূন্য 2টো 3টে 4টে কেটে দিলাম। এখানে কত 1টা 2টো 3টে 4টা, তাহলে পরে কি কত থাকলো 60:54, ঠিক আছে। এবার এটাকে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে কি হবে 6 × 10 = 60, 6 নং 54। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত বেরোলো 10:9, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কি বের করতে বলেছে যে কে কত টাকা পাবে। তাহলে তাদের বছরের শেষে লাভ কত হয়েছে 19,000 টাকা। তাহলে চলো আমরা বের করে ফেলি যে কে কত টাকা পাবে। তাহলে এখানে আমরা লিখি যে নিয়ামত চাচার লভ্যাংশ, তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ কি বছরের শেষে লাভ কত হয়েছে 19,000 টাকা,
ঠিক আছে। আর নিয়ামত চাচার অনুপাতটা কত? 10। ঠিক আছে। আর এই দুটো যোগ করলে কত হবে? 19। তাহলে কাটাকাটি করলে কত হবে? 19 অক্ষে 19, এখানে এই যে 1 দিয়ে দিলাম, আর কত? 3টে শূন্য, 1টা 2টো 3টে। ঠিক আছে। এইবার যদি আমি এটাকে গুণ করি, 1000কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 10,000। তাই তো? তোমরা এখানে দেখো, এটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1 অক্ষে 1, তারপরে কত? 4টা শূন্য, 1 অক্ষে 1, তারপরে 4টা শূন্য, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে। তাহলে হলো নিয়ামত চাচার লাভের কত টাকা পাবে? 10,000 টাকা পাবে। এবার করবী দিদিরটা বের করবি। করবী দিদির লভ্যাংশ কত হবে? তাহলে বছরে ওরা লাভ কত করেছে? 19,000 টাকা। ঠিক আছে। আর তাদের অনুপাত কত? করবী দিদির কত? 9, মানে উপরে যাবে 9 আর এই দুটো যোগ করলে হবে 19। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 19 অক্ষে 19, এখানে কত? 19 অক্ষে 19, তারপর কত? 3টা শূন্য, 1টা 2টো 3টে। ঠিক আছে। এবার যদি এটাকে গুণ করি, 1000কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত? 9,000 হবে। ঠিক আছে। তোমরা দেখো, এই যখন 9 অক্ষে 9, তারপরে 3টা শূন্য, দেখো 1টা 2টো 3টে। ঠিক আছে। তাহলে এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে নিয়ামত চাচার লভ্যাংশ কত? 10,000 টাকা। আর করবী দিদির লভ্যাংশ কত? 9,000 টাকা। এটাই আমাদের উত্তরে জানতে চেয়েছে যে 19,000 টাকার মধ্যে কে কত টাকা লাভ পাবে। তো আমাদের বেরিয়ে গেছে, এই দেখো নিয়ামত চাচার বেরিয়েছে 10,000 টাকা, আর করবী দিদি পাবে 9,000 টাকা। ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 11 দাগের অঙ্কটা করে ফেলি। ঠিক আছে। তো 11 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে। তো তোমরা এখানে ভিভিআই লিখে রাখো, এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে। ঠিক আছে। তো দেখো 11 দাগের প্রশ্নটা কি বলেছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি বাস কিনে চালাতে থাকে। ঠিক আছে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ কে কত টাকা পাবে হিসাব করে দেখি। ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আমরা একবার বুঝে নিই। যে দুই বন্ধু মিলে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন মিলে একটা বাস কিনেছে। ঠিক আছে। তাহলে বাস কিনেছে, তাহলে বাস কেনার জন্য তো টাকা দরকার। তাহলে সেখানে শ্রীকান্ত দিয়েছে কত? 2,40,000 টাকা। ঠিক আছে। আর সৈফুদ্দিন কত দিয়েছে? 3 লাখ টাকা। ঠিক আছে। সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা। এইবার কি, দুই বন্ধু তো বাস কিনে খুব ভালো ব্যবসা করছে। ঠিক আছে। এবার তৃতীয় বন্ধু পিটার, পিটার দেখলো কি, আর আমার দুই বন্ধু ব্যবসা করছে, তাহলে আমিও ওদের ব্যবসায় ঢুকে যাই। ঠিক আছে। তো দুই বন্ধুর সঙ্গে কথা বললো, কথা বলে কি করলো, 4 মাস পরে এদের বাস কেনার 4 মাস পরে, কত? 4 মাস পরে, 4 মাস পরে 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে কি ব্যবসায় যোগদান করলো। ঠিক আছে। এতটুকু বোঝা গেল যে দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করলো, তৃতীয় বন্ধু পিটার এসে 4 মাস পরে 81,000 টাকা দিয়ে তাদের ব্যবসায় যোগদান করলো। ঠিক আছে। এবার এই যে 81,000 টাকাটা আছে, এই 81,000 টাকাটা কি পিটার আর কি সৈফুদ্দিন কি করলো, মূলধনের অনুপাতে তারা তুলে নিল টাকাটা। ঠিক আছে। বছরের শেষে তাদের লাভ হয়েছে কত? 39,150 টাকা। তাহলে এই টাকাটা তাদের লাভ হয়েছে। এবার আমাদের কাছে জানতে চাইছে যে কে কত টাকা পাবে। ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে নিই। ঠিক আছে। এখানে আমরা লিখি যে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। ঠিক আছে। তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করি। শ্রীকান্ত কত টাকা দিয়েছে? 2,40,000 টাকা। আর সৈফুদ্দিন কত দিয়েছে? 3 লাখ টাকা। তাহলে এখানে লিখি যে 2,40,000 টাকা। ঠিক আছে। আর অনুপাত দেবো এখানে। আর সৈফুদ্দিনের কত? 3 লাখ টাকা। তাই তো? তাহলে সৈফুদ্দিনের 3 লাখ টাকা, এই যে অনুপাত দিলাম। এবার এটাকে কি করবো? মূলধনের অনুপাতে ভাগ করবো। দেখো 1টা শূন্য, 2টো শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য করে কাটবে। দেখো 1টা 2টো 3টে 4টা, 1টা 2টো 3টে 4টা। তাহলে পরে কত থাকলো? 24:30। এবার এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 6 24। আর এটা কত? 5 6 30। তাহলে কত? 4:5। তাদের মূলধনের অনুপাত কত বেরোলো? 4:5। ঠিক আছে। এইবার তোমরা বইয়ে দেখো কি বলেছে, যে পিটার যে 81,000 টাকাটা দিয়ে যে ব্যবসায় ঢুকেছে তাদের সাথে, এই টাকাটা কি করলো তারা? মূলধনের অনুপাতে তুলে নিয়েছে টাকাটা। তাহলে এই টাকাটা কি এরা দুজন ভাগ করে নিল। তাহলে চলো ভাগ করে নেই। তাহলে এই টাকাটাকে যদি ভাগ করে নেয় তাহলে শ্রীকান্ত কত টাকা পাবে আর সৈফুদ্দিন কত টাকা পাবে। তাহলে লিখি যে এখানে শ্রীকান্ত পাবে শ্রীকান্ত কত টাকা পাবে? তাহলে 81,000 টাকাটাকে ভাগ করব। ঠিক আছে। এই টাকাটাকে ভাগ করব। তাদের অনুপাত কত বেরিয়েছে? 4
এই দুটো যোগ করলে কত হবে 9, এই যে এই দুটো যোগ করলে 9, তাহলে নিচে 9 দিলাম, তাহলে 9 9 81, ঠিক আছে। তারপরে কত 3টা শূন্য, তাহলে এখানে কত হবে, এটা দিয়ে যদি গুণ করি 9000-কে 4 নং কত 36, তারপরে কত 3টা শূন্য, তাহলে এইটা কত টাকা 36,000 টাকা শ্রীকান্ত পাবে 81,000 টাকার মধ্যে। আর সৈফুদ্দিন কত হবে, সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিন কত টাকা পাবে 81,000 টাকার মধ্যে, তাহলে 81,000 টাকা আমি লিখে নিলাম ফার্স্টে। সৈফুদ্দিনের অনুপাত কত 5, তাহলে উপরে কত যাবে 5, নিচে কত যাবে 9, ঠিক আছে। কাটাকাটি করলে কত হবে 9 অক্ষে 9, 9 9 81, তারপরে কত 3টা শূন্য। এবার এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে 5 নং 45, তারপরে কত 3টা শূন্য। তাহলে সৈফুদ্দিন কত পাবে 45,000 টাকা পাবে, আর শ্রীকান্ত কত পাবে 36,000 টাকা পাবে। এতটুকু বোঝা গেল। কারণ কি 81,000 টাকাটা কি তারা দুজনে তুলে নিয়েছে, ঠিক আছে। আমি তোমাদের কি বলেছিলাম, যদি কোনো ব্যবসা চলাকালীন মাঝখানে কেউ টাকা দেয় বা তুলে নেয়, বা কোনো বন্ধু ব্যবসার মধ্যে যোগ দিয়েছে, তাহলে আমরা কি করব, মিশ্র অংশীদারি কারবারে অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব এবার, যে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের 12 মাসের লাভটাকে আমরা 1 মাসে বের করব। তাহলে তোমরা এবার এখানে দেখো, তাহলে আমি কি শ্রীকান্তরটা বের করব, তাহলে 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন হবে, প্রয়োজনীয় মূলধন কত হবে, শ্রীকান্ত কত টাকা ইনভেস্ট করেছে 2,40,000 টাকা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে 2,40,000 টাকা, ঠিক আছে। তাহলে এই টাকাটা তার কত মাস কেটেছে 12 মাস কেটেছে, তাহলে আমি কি 12 দিয়ে গুণ করলাম। এইবার আমি কি করব, দেখো এখানে দেখো 81,000 টাকাটা, এই 81,000 টাকাটা কি শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি তুলে নিয়েছে, মানে দুজনে মিলে কি ভাগ করে নিয়েছে। তাহলে ভাগ করে নেওয়ার পরে শ্রীকান্ত কত 36,000 টাকা পেয়েছে, তাহলে আমি এখানে 36,000 টাকা লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো তোমরা টাকাটা ক মাস পরে দিয়েছে, 4 মাস পরে দিয়েছে পিটার, তাহলে 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত 8 হবে। এই যে 8 মাস, এই 8 মাস ধরে এই টাকাটা খাটবে, তাহলে আমি এখানে কি 8 দিয়ে গুণ করব, ঠিক আছে। এইবার তারা কি করেছে, এই যে এই টাকাটা 36,000 ইন্টু 8, এই টাকাটা কি শ্রীকান্ত তুলে নিয়েছে ব্যবসা থেকে, তাহলে কি হবে এটা মাইনাস হবে, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এটাকে গুণ করব। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে আমি পিছনে সবার প্রথমে 4টা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার 12 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে 4 12 48, 48 এর 8 হাতে কত থাকে 4, তাহলে 12 দোকানে 24, 24 আর 4 যোগ করলে কত হয় 28, ঠিক আছে। তাহলে এটাকে মুছে দিলাম, এটাকে আমি মাইনাস দিলাম, ঠিক আছে। এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে 6 8 48, 48 এর 8 হাতে কত থাকে 4, ঠিক আছে। 3 8 24, 24 আর 4 যোগ করলে কত হয় 28, ঠিক আছে। এখানে কটা শূন্য আছে 3টা শূন্য আছে, 1টা 2টো 3টা বসিয়ে দিলাম। এবার এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, চলো রাফে বিয়োগ করি। 288, এখানে কত 4টা শূন্য, 1টা 2টো 3টে 4টে, এখানে কত 288, 3টা শূন্য, তাহলে 3টা শূন্য ফার্স্টে আমি দিয়ে দিলাম এখানে পিছন থেকে, এখানে কত 288, ঠিক আছে। এখানে দেখো এই যে 0 0 0, এই 3টার জন্য শূন্য নামালাম। এবার এখানে কত শূন্য আছে, তাহলে শূন্যর জন্য আমি এটাকে কত ধরবো 10, তাহলে 10-এর থেকে যদি 8 যায় তাহলে কত থাকবে 2, একটা 1 আছে, তাহলে এই যে একটা, এই একটা কি এই 8-এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে এটা 9, তাহলে এটা যদি 9 হয় তাহলে নিচে কি বড় হয়ে গেল উপরে ছোট হয়ে গেল, তাহলে এটাকে ধরবো 18, তাহলে 18 যদি ধরি 18 থেকে 9 গেলে কত হবে 9, ঠিক আছে। এবার হাতে কত 1 আছে, তাহলে এই একটা এখানে চলে আসবে, 2 এর সাথে একটা 1 যোগ হবে, তাহলে কত হবে 3, তাহলে 8-এর থেকে যদি 3 যায় তাহলে কত হবে 5, তাই তো। এইবার তাহলে কত হবে 2 2 নামবে, তাহলে কত হলো 25,92,000, তাহলে এটা বিয়োগ করলে হবে 25,92, তারপরে কয়টা শূন্য 3টা শূন্য, ঠিক আছে। তাহলে এই টাকাটা হবে, তাহলে শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন হবে কত, এই যে এই টাকাটা 25,92,000, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার আমরা সৈফুদ্দিনেরটা বের করব। তাহলে চলো লিখে ফেলি যে 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন হবে কত হবে, এটাকে আমরা বের করে ফেলি। তাহলে সৈফুদ্দিন কত টাকা দিয়েছিল 3 লাখ টাকা দিয়েছিল, তাহলে এটা কত হবে 3 লাখ করে দেই ফার্স্টে 3 লাখ।
ইন্টু কত, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার কি করছে সৈফুদ্দিন 81,000 টাকার মধ্যে কত পেয়েছে, 45,000 টাকা পেয়েছে, তাহলে এটাকে আমি 45,000 লিখে দিলাম ফার্স্টে। ঠিক আছে, এবার এই 45,000 টাকাটা তার কত মাস কেটেছে, 8 মাস কেটেছে ব্যবসায়। কারণ কি পিটার 4 মাস পরে টাকা দিয়েছে, তাহলে 4 মাস পরে যদি টাকাটা দিয়ে থাকে তাহলে ব্যবসায় 8 মাস টাকাটা কেটেছে, তাহলে 8 দিয়ে আমি গুণ করে দিলাম। এবার দেখো এই টাকাটা কি করেছে, তারা ব্যবসা থেকে তুলে নিয়েছে, তাহলে তুলে যদি নেয় তাহলে কি হবে, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার কি হবে, এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে কত হবে, 3 বারং 36, 36 দিয়ে দিলাম। 36-এর পরে কয়টা শূন্য হবে, 5টা শূন্য হবে, দিয়ে দাও, 2, 3, 4, 5টা। ঠিক আছে, এবার কি হবে, বিয়োগ করব। এবার এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 45কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 5 8 40, 40-এর শূন্য হাতে কত থাকে 4, আর 4 8 32, 32 আর 4 যোগ করলে কত হয় 36। ঠিক আছে, তারপরে কয়টা শূন্য হবে, এই যে 3টা শূন্য, 1টা 2টো 3টা শূন্য দিয়ে দিলাম। এবার চলো এই দুটোকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করি দেখি কত হয়। দেখো 36-এর পরে কয়টা শূন্য আছে, 5টা শূন্য আছে। ঠিক আছে, তাহলে 36, 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য দিয়ে দিলাম। আর এখানে দেখো 36-এর উপরে কয়টা, 4টা শূন্য আছে, তাহলে পেছন থেকে আগে 4টা শূন্য দিয়ে দিই, তারপরে কত লিখবো 36। ঠিক আছে, এবার বিয়োগ করি, দেখো 1টা 2টো 3টা 4টা, তাহলে 4টা শূন্য আগে আমরা আগেই বসিয়ে নিই, কারণ শূন্য শূন্য সব শূন্যই নামবে। এবার দেখো 10-এর থেকে যদি 6 যায় তাহলে কত হয় 4, এখানে একটা 1 চলে আসবে, তাহলে 6-এর থেকে যদি 4 যায় তাহলে কত হবে 2, এখানে কত হবে 3, তাহলে কত হবে 32,40,000। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এটা আসলো 32, 40, তারপরে কটা 4টা শূন্য, 1টা 2টো 3টা 4টা। ঠিক আছে, তাহলে সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধনটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, 32,40,000। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা পিটারেরটা বের করব। পিটার কত, 81,000 টাকা দিয়েছে, আর 81,000 টাকাটা কত কেটেছে পিটারের, 8 মাস কেটেছে। তাহলে এখানে আমরা লিখবো যে 12 মাসের লাভ, এটা কিন্তু সবগুলো দিয়ে লিখতে হবে, হ্যাঁ, 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে পিটারের প্রয়োজনীয় মূলধন হবে কত, হবে প্রয়োজনীয় মূলধন। পিটারের 81,000 টাকা কতদিন কেটেছে, 8 মাস কেটেছে, ইন্টু 8, তাহলে এটা যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 অক্ষে 8, 8 8 64, তারপরে কয়টা শূন্য, 3টা শূন্য, তাই তো। তাহলে এটা কত হলো, 6,48,000 টাকা। তাহলে পিটারের কত বেরোলো, এটা 6,48,000 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো যে 3 জনের 12 মাসের লাভটাকে আমরা বের করে ফেললাম। এটা হলো শ্রীকান্তের, এটা হলো সৈফুদ্দিনের, আর এটা হলো পিটারের। এইবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে, যে বছরের শেষে এই দেখো 39,150 টাকা লাভ হয়, এই লাভের মধ্যে কে কত টাকা পাবে। এইবার তোমরা এখানে দেখো 3 জনের যে টাকাটা এলো 12 মাসের লাভ 1 মাসে, এটাকে আমরা কি করব, মূলধনের অনুপাতে কনভার্ট করে নেব। তাহলে মূলধনের অনুপাতে করার পরে আমরা সবার লভ্যাংশগুলো বের করব। ঠিক আছে, তাহলে এখানে তো জায়গা নেই, আমি তাহলে এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এখানে তাহলে লিখছি যে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হবে, এই যে এই টাকাটা হবে, প্রথমে এটা লিখে দিচ্ছি, প্রথমে 25, 92, তারপরে 3টা শূন্য, 1টা 2টো 3টা, তারপরে ইস্টু দেবো। এবার কার, সৈফুদ্দিনেরটা লিখবো, তাহলে সৈফুদ্দিনের কত হবে 32, 40, তারপরে কত 3টা শূন্য। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা ভুল করেছি, এখানে আমি একটা শূন্য বেশি দিয়েছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা হবে 32,40,000। ঠিক আছে, এটা 3টা শূন্য হবে, আমি একটা শূন্য বেশি দিয়েছিলাম, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো, এবার দেখো পিটারের অনুপাত কত, 6,48,000, 6,48,000। ঠিক আছে, তাহলে 3টা শূন্য হবে। এইবার দেখো, এইবারে আমরা কি করবো, দেখো এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, কেটে দেবো। তাহলে এটাকে ফার্স্টে আমরা কেটে দিই, এটাকে আমরা কেটে দিলাম। তাহলে কেটে দিলেও কত থাকবে, 25, 92, ইস্টু কত 32, 40, ইস্টু কত হবে 6, 4, 8। ঠিক আছে, তাহলে এটা আমার থাকলো। এইবার আমরা কি করব, এটাকে দেখো কাটাকাটি যায়। ঠিক আছে, এটাকে আমরা আগে কাটাকাটি করে নিই। তাহলে চলো এটাকে আগে মুছে দিই। ঠিক আছে, এবার দেখো এই 648কে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 648 ভাগ কত 25, 92। ঠিক আছে,
দেখো 648কে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 আটা 32, 32-এর 2 হাতে থাকে 3, 4 4 16, 16 আর 3 কত? 19, 19-এর 9 হাতে কত থাকে? 1, আর 4 6 24, একে 25। এই দেখো 25 92 চলে এলো। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 92। ঠিক আছে, তাহলে এটা আমার বেরিয়ে গেল। এইবার আমি কি করব? 448কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 আটা 40, 40-এর 0 হাতে কত থাকে? 4, 4 5 20, 20 আর 4 কত? 24, 24-এর 4 হাতে কত থাকে? 2, 5 6 30 আর 2 32। এটা দেখো বেরিয়ে গেল। তাহলে এটা কত হবে? 5। তাহলে এটা হবে, এটা দিয়ে কাটি যদি এটা হবে 1, এটা হবে 5, এটা হবে 4। তাহলে এটার অনুপাতটা কত? 4:5:1। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত? 4:5:1। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, যে কে কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমি মুছে দিচ্ছি সব। ঠিক আছে, তাহলে শ্রীকান্তের লভ্যাংশ লিখি। শ্রীকান্ত লভ্যাংশ, তাহলে শ্রীকান্তর লভ্যাংশ কত হবে? তাহলে তারা কত টাকা লাভ করেছিল? 39,150 টাকা এটা বছরের শেষে লাভ করেছিল। ঠিক আছে, এবার শ্রীকান্তর কত? 4, উপরে দেবো 4। এবার এটাকে যদি আমি যোগ করি তাহলে 4 আর 5 9 একে 10, তাহলে 10 হবে। ঠিক আছে, এবার একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2। ঠিক আছে, 4 অক্ষে 4 আর 2 হলো 6, এটাকে কেটে দিলাম। এবার 4 নং 36, 36-এর 6 হাতে কত থাকে? 3। এবার 3 4 12, 12 আর 3 কত হয়? 15। ঠিক আছে, তাহলে 15,660 টাকা এটা হলো শ্রীকান্তের লাভ। ঠিক আছে, এবার আমরা কি সৈফুদ্দিনেরটা বের করব। তাহলে সৈফুদ্দিনের লভ্যাংশ কত হবে? এটাও কত? 39,150 টাকার মধ্যে ভাগ হয়েছে। এর কত? 5, এটা কত? 10। তাহলে একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি এবার গুণ করব। 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2। ঠিক আছে, 5 অক্ষে 5 আর 2 যোগ করলে হয় 7। ঠিক আছে, এবার 5 নং 45, 45-এর 5 হাতে কত থাকে? 4। এবার 3 5 15, 15 আর 4 যোগ করলে কত হয়? 19। ঠিক আছে, তাহলে 19,575 টাকা এটা হলো কার? সৈফুদ্দিনের লাভের পরিমাণ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি পিটারের লাভটা বের করব। তাহলে এখানে লিখবো পিটারের লভ্যাংশ কত? বছরে তাদের লাভ হয়েছে 39,150 টাকা। ঠিক আছে, পিটারের অনুপাতটা কত? 1। ঠিক আছে, আর নিচে যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এটা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3915 টাকা। তাহলে পিটারের লাভ হয়েছে কত? 3,915 টাকা। ঠিক আছে, তো তোমরা যদি যোগ করো, যোগ করে দেখবে যে 39,150 টাকাই এসছে। ঠিক আছে, তো তিনজনের লভ্যাংশটা আমাদের বেরিয়ে গেল। তাহলে শ্রীকান্তর হলো 15,660 টাকা, সৈফুদ্দিনের হলো 19,575 টাকা, আর পিটারের হলো 3,915 টাকা। তাহলে এটাই আমাদের বের করতে বলেছে, যে ব্যবসা করে বছরে তারা কে কত টাকা লাভ পাবে। তাহলে এই যে আমরা লাভটা বের করে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। ঠিক আছে, তো চলো আমরা এবার পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 12 দাগের অঙ্কটা দেখে ফেলি। দেখো 12 দাগে কি বলেছে, যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লাভ পেল। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল। ঠিক আছে, তাহলে চলো একবার অঙ্কটাকে আমরা বুঝে নেই। ঠিক আছে, তো অরুণ আর অজয় যথাক্রমে একটা ব্যবসা শুরু করলো। তো ব্যবসা শুরু করার জন্য তো টাকা দরকার। তাহলে অরুণ দিয়েছে কত? 24,000 টাকা। ঠিক আছে, আর অজয় কত দিয়েছে? 30,000 টাকা। তো এতটুকু বোঝা গেল যে দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছে। এইবার কি বলেছে, যে কয়েক মাস পর, কিন্তু কত মাস পরে দিয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা কি মাসটাকে আমরা ধরে নেবো, ধরি আমরা এক্স মাস পর টাকা দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখো প্রশ্নে বলেছে যে কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা দিয়েছে, তাহলে আমি সময়টাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, এইবার দেখো বলেছে যে বছরের শেষে তাদের ব্যবসায় লাভ হয় কত? 14,030 টাকা। কত টাকা লাভ হয়? 14,030 টাকা। এই টাকাটা তাদের বছরের শেষে লাভ হয়। এবার বলেছে যে অরুণের লভ্যাংশ কত? 7,130 টাকা। এটা কি অরুণের লাভ।
অরুণের লাভ হয় 7,130 টাকা। এবার বলেছে যে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, তাহলে আমরা কি ধরে নিলাম যে অরুণ এক্স মাস পরে টাকা দিয়েছে। ঠিক আছে, এইবার দেখো অরুণের লাভ কত হয়েছে 7,130 টাকা, তাহলে মোট লাভ হয়েছে 14,030 টাকা। তাহলে 14,030 টাকার মধ্যে যদি অরুণের 7,130 টাকা হয়, তাহলে অজয়ের কত হবে? তাহলে আমি যদি এটা বিয়োগ করি তাহলেই আমার অজয়েরটা বেরিয়ে যাবে। এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার অজয়েরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার সময়টা দেখো, সময়টা কি বলেছে এক্স মাস পর, মানে কত মাস আমরা জানি না, তাহলে আমরা কি সময়টাকে এক্স মাস ধরে নিলাম। ঠিক আছে, এইবার দেখো যেহেতু ব্যবসার মাঝে অরুণ কত আরো 12,000 টাকা দিয়েছে, তাই তো? তাহলে অরুণ যদি 12,000 টাকা দেয়, তাহলে তোমরাই বলো অঙ্কটাকে আমরা কিভাবে করব? মূলধনের অনুপাতে করব না মিশ্র অংশীদারি কারবারে করব? তাহলে এটা কি হবে, যেহেতু ব্যবসার মাঝখানে অরুণ আরো 12,000 টাকা দিয়েছে, তাই আমরা মিশ্র অংশীদারি কারবারের হিসাবে করব অঙ্কটাকে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। ঠিক আছে, তাহলে এখানে লেখো 12 নম্বর। ঠিক আছে, যে মনে করি অরুণ এক্স মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছেন, তাই তো? তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল? এক্স মাস পরে। এইবার তাহলে আমরা কি করব, এটাকে মিশ্র অংশীদারি কারবারে বের করব। তাহলে মিশ্র অংশীদারি কারবারে যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা কি করব, যে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজনীয় মূলধন হবে, এটা বের করতে হবে। তাহলে অরুণ ব্যবসা শুরু করার সময় কত টাকা দিয়েছে? 24,000 টাকা দিয়েছে। তাহলে এটাকে আমি 12 দিয়ে গুণ করব। তাহলে 24,000 ইন্টু কত? 12। এবার তোমরা প্রশ্নে দেখো যে কিছু মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিয়েছে, তাহলে মাসটাকে আমি কত এক্স ধরে নিলাম। তাহলে এক্স যদি ধরে নেই, তাহলে কিছু মাস পরে, তাহলে এক্স যদি ধরে নেই, এখানেই যদি এক্স না থেকে এটা যদি 4 মাস হতো, এটা যদি 4 মাস হতো, তাহলে আমরা কি করে বের করতাম? 12 - 4 করতাম, বের করে 8 দিয়ে গুণ করতাম তো। তাহলে এখানে যেহেতু এক্স বলেছে, তাহলে এখানে আমরা কি করব? 12 - x করব। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা করি। এই যে 12,000 টাকা যেটা আছে, এই টাকাটাকে কি 12 - x এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এবার কি করবো, যেহেতু ব্যবসায় সে টাকা দিয়েছে, তাহলে কি হবে, এখানে যোগ চিহ্ন হবে। তাহলে অরুণের প্রয়োজনীয় মূলধন কোনটা? এই যে এটা বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি অজয়েরটা বের করব। তাহলে লিখি যে 12 মাসের মোট লাভ, এখানেও তোমরা মোট লিখবে। ঠিক আছে, মোট লাভ 1 মাসে পেতে হলে অজয়ের প্রয়োজনীয় মূলধন হবে। তাহলে অজয়ের প্রয়োজনীয় মূলধন কত হবে? দেখো অজয় কত টাকা দিয়েছে? ব্যবসার শুরুতেই 30,000 টাকা দিয়েছে, তাহলে কত 30,000 ইন্টু কত 12। ঠিক আছে, অজয় তারপরে না টাকা দিয়েছে না তুলেছে, তাহলে অজয়ের এটাই হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? 3 × 12 = 36। 36-এর পরে কটা? 4টা শূন্য হবে, 1 2 3টে 4টা, তাহলে কত 3,60,000 টাকা। ঠিক আছে, তাহলে অজয়ের প্রয়োজনীয় মূলধন কত হবে? 3,60,000 টাকা। এইবার আমরা কি করব, অজয় আর অরুণের মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে লিখে ফেলি চলো, যে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে প্রথমে আগে আমরা এটাকে লিখে নিই, এটাকে লিখে নাও তোমরাও। 24,000 ইন্টু 12। ঠিক আছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও 12,000 ইন্টু কত 12 - x। ঠিক আছে, এবার ইস্টু কত দেবো? এই যে এইটা লিখবো এবার 3,60,000। ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে এটাকে ছোট করে নিই। ঠিক আছে, এখানে দেখো 12,000 আছে, তাহলে এই 12,000টাকে যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে দেখো এই 12,000 টাকা দিয়ে যদি আমি এই 24,000কে ভাগ করি, তাহলে কত থাকবে? 2 × 12।
ঠিক আছে। এইবার দেখো এখানে কি থাকবে, এই 12,000 টাকাটাকে তো আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, এই যে 12 পড়ে থাকবে, এই যে এই 12টা পড়ে থাকবে, 12 মাইনাস কত এক্স, এটা পড়ে থাকবে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি, ইস্টু দিলাম এখানে কত 3,60,000। ঠিক আছে। এইবার তোমরা এখানে দেখো, এই দেখো এখানেও 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য আছে, যেহেতু এখানে অনুপাত আছে তাই আমরা এখানে কাটতে পারবো, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, তাহলে কেটে দিলাম। তাহলে এখানে কত আছে, 12 আছে, 12 অক্ষে 12, 3 12 36, এখানে তাহলে কত হবে 30। ঠিক আছে। তাহলে চলো এবার এই জায়গাটা করি, এ দেখো 12 দোকানে কত 24 প্লাস, এ দেখো 12 আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে কত আছে ইস্টু, এখানে কত হবে 30। এবার দেখো 24 আর 12 যোগ করলে কত হয় 36, 36 মাইনাস এক্স ইস্টু কত 30। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটা কত 36 মাইনাস এক্স ইস্টু 30। ঠিক আছে। এইবার তোমরা বইয়ের মধ্যে প্রশ্নে দেখো যে বলেছে মোট লাভ হয়েছে 14,030 টাকা। ঠিক আছে, তার থেকে অরুণের লাভ হয়েছে কত 7,130 টাকা। এবার তাহলে কি আমরা অজয়ের লাভটাকে বের করে ফেলি, তাহলে এখানে তোমরা লেখো যে বছরের শেষে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে 14,030 টাকা। ঠিক আছে, তার মধ্যে কি অরুণের কত 3,170 টাকা, তাহলে অজয়ের লাভ কত, অজয়ের লাভ হয়েছে, লাভ কত এটা কি করে বের করবো 14,030 মাইনাস কত 7,130 টাকা। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 14,030 বিয়োগ কত 7,130। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে 0 0, 3-এর থেকে 3 বিয়োগ করলে 0, 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, 14 থেকে 8 বিয়োগ করলে কত 6, এটা 1, তাহলে 6,900 টাকা কি অজয়ের লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে অজয়ের লাভ কত হয়েছে 6,900 টাকা, আর অরুণের লাভ কত হয়েছে 7,130 টাকা। এতটুকু বোঝা গেল। তাহলে চলো এবার আমরা যে অরুণ কত মাস পরে টাকা দিয়েছে সেটা আমরা বের করে ফেলি। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমি মুছে দিলাম। তো এখানে আমরা লিখি যে প্রশ্নানুসারে কি লিখবো, দেখো অজয়ের লাভ কত হয়েছে 6,900 টাকা, তাহলে এখানে আমি লিখি যে 6,900 টাকা অজয়ের লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে ডান পাশে যদি আমি অজয়ের লাভটা লিখি তাহলে প্রশ্নানুসারে আমাকে বাঁ পাশে অজয়ের লাভটা লিখতে হবে। তাহলে মোট টাকাটা কত 14,030 টাকা। তাহলে এই টাকার মধ্যে তো অজয় লাভ করেছে, তাহলে কি করে বের করব, তাহলে অজয়ের অনুপাতটা কত এই যে 30। ঠিক আছে, এই যে 30 দিলাম। এবার আমরা কি করি এইটা আর এটাকে যোগ করে দিই, তাহলে চলো এটাকে আর এটাকে যোগ করে দিই, 36 মাইনাস এক্স প্লাস কত 30। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা অজয়েরটা নিয়ে কেন করলাম, আমরা তো অরুণেরটা নিয়েও করতে পারতাম। দেখো অরুণেরটা যদি নিয়ে করতাম তাহলে দেখো আমাদের উপরে কত 36 মাইনাস এক্স করতে হতো, নিচে আবার এটা তো প্লাস করতেই হতো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা বড় হয়ে যেত। তো ক্যালকুলেশনটা ছোট করার জন্যই আমি এটাকে কি করলাম, আমি অজয়েরটাকে ধরে করলাম। ঠিক আছে, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো তোমরা আরেকবার বোঝো ভালো করে, এখানে যেহেতু অজয়ের লাভটা আছে 6,900 টাকা, তো ডান পাশে যদি অজয়ের লাভ থাকে তাহলে বাঁ পাশেও আমাদের অজয়ের লাভটা বের করতে হবে। তাহলে অজয়ের লাভটাকে আমরা কিরকম করে বের করবো, যে টোটাল লাভ কত হয়েছে বছরের শেষে 14,030 টাকা। ঠিক আছে, এটা আমি বসালাম। তাহলে অজয়ের অনুপাত কত 30, তাহলে উপরে আমি 30 দিলাম, আর নিচে আমরা কি করি এই দুটোকে যোগ করে দিই, তাহলে এই দুটোকে যোগ করে দিই। কারণ কি এতক্ষণ থেকে আমরা যেই অঙ্কগুলো করে আসছিলাম ওগুলোতে কি যে আগের অঙ্কটাই তোমরা যদি ধরো যে সৈফুদ্দিনের লভ্যাংশ আমরা কি করে বের করতাম, লভ্যাংশ যে প্রথমে আমরা কি লাভের টাকাটাকে ধরতাম, তারপরে আমরা কি উপরে কি অনুপাতটা দিতাম, আর নিচে কি অনুপাতের যোগগুলো করে দিতাম, এইভাবেই তো আমরা লাভটাকে বের করতাম। তাহলে দেখো এই পাশেও আমাদের কই অজয়ের লাভটা বের করলাম, এই পাশেও আমরা অজয়ের লাভ বের করলাম, তাহলে আমাদের কি দুই পাশেই সমান হয়ে গেল। তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশনটা করব, করে আমরা এক্স এর মানটা বের করবো। ঠিক আছে, তাহলে চলো এটাকে করে ফেলি। এটা যা আছে তাই লিখি 14,030 ইন্টু উপরে কত আছে 30, এই দেখো 36 আর 30 যদি যোগ করি তাহলে কত হবে 66 মাইনাস এক্স সমান সমান কত হবে 6900। ঠিক আছে, এইবার আমরা কি করব এই পাশের সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এইটাকে যদি আমি বাঁ পাশে নিয়ে চলে আসি তাহলে এটা কি ভাগ হয়ে যাবে। তাহলে চলো এটাকে ভাগ করে দিই, 14,030 বাই 6,900 ইন্টু উপরে কত 30, নিচে কত 66 মাইনাস এক্স যা আছে তাই,
আর এখানে কত থাকবে 1, ঠিক আছে। এইবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এইবার দেখো এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 3 তিরিকা 9, 23, ঠিক আছে। এবার এটাকে যদি আমি 23 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে চলো এটাকে আমরা রাফে ভাগ করে নেই। তাহলে কত 23 ভাগ কত 1403, ঠিক আছে। এবার 23 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 6 18, 18 8 হাতে থাকে 1, 6 দোকানে 12 আর 1 13, মানে 138। তাহলে কত হবে? 138, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, এখানে 1 চলে আসবে, তাহলে এটা 2 থাকবে, ঠিক আছে। তাহলে এটা হবে 3, তাহলে 23 অক্ষে 23, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 61, কত হবে? 61 দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তাহলে কি লিখবো? তাহলে দেখো এখানে কি পড়ে আছে, উপরে দেখো শুধু 61 পড়ে আছে, তাহলে উপরে দিলাম 61, আর নিচে কত পড়ে আছে? 66 মাইনাস x, আর এখানে কত 1, ঠিক আছে। এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো এই 66 মাইনাস এক্সটা এটা কি ভাগ আকারে আছে, তাহলে সমান সমানে যদি এই পাশে মানে ডান পাশে চলে যায় তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে চলো গুণ করে দিই, 61 যা আছে তাই লিখছি, তাহলে এই পাশে কত হবে? 66 মাইনাস এক্স, তাই তো গুণ হয়ে গেল। এবার আমাদের কি এক্স এর মানটা লাগবে, তো তাহলে 61 এখানে যা আছে তাই লিখছি। এবার 66টাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? মাইনাস 66, আর এখানে কত? মাইনাস এক্স তো আছেই, ঠিক আছে। এইবার আমরা কি করব? এখানে দেখো তোমরা এখানে কত 61 আগে প্লাস আছে আর এখানে কত মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কত? মাইনাস, তাহলে বড়টার চিহ্ন যেহেতু মাইনাস আছে তাই আমি মাইনাস দিয়ে দিলাম। এবার 66 থেকে যদি আমি 61 বিয়োগ করি তাহলে কত হবে? 5, আর এখানে কত? মাইনাস এক্স তো আছেই। এইবার দেখো তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 5 সমান সমান এক্স, তাহলে সুতরাং কি হবে? এক্স সমান সমান 5, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বেরোলো? 5 বেরোলো। তাহলে আমাদের কি জানতে চেয়েছে উত্তরে? উত্তরটা তোমরা লিখে ফেলবে যে অরুণ 5 মাস পর পর ব্যবসায় টাকা দিয়েছিল, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর একটা তোমাদের কথা বলে দেই যে 9 10 11 আর 12 এই 4টা অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে কিন্তু মাধ্যমিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝে বুঝে ভালো করে করবে, ঠিক আছে। তো আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে আর কমেন্টে ডান লিখে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। কারণ এর পরের ক্লাসে আমরা 13 14 15 16 দাগের অঙ্কগুলো করতে চলেছি, তাহলে ওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ, আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে চলো টাটা বাই বাই।